নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। প্রতিদিনের মতো আজকেও সোম থেকে শুক্র যেরকম ভাবে সন্ধ্যে 6টা থেকে 6:30 একটা ইস্যু নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে আসি। আজকেও সেই রকমই ইস্যু। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, এই নিয়ে অযোধ্যা সেজে উঠেছে। অনেকে বলছেন যে আসলে আমাদের কর্মসংস্থান, আসলে আমাদের পেটে ভাত নাকি মন্দির, কোনটাকে আমরা প্রাধান্য দেব? মানে অনেকে বলছেন খালি পেটে থাকুন আর ভরা পেটে থাকুন, এদেশের অধিকাংশ মানুষই নাকি ধর্মই পছন্দ করেন। এই যখন আলোচনা চলছে তখন কেন্দ্রেরই একটি সংস্থার রিপোর্ট এলো। কি রিপোর্ট এলো একটু দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। কর্মসংস্থান নিয়ে, চাকরি নিয়ে। এবার দেখুন, কেন্দ্রেরই সংস্থা NSSO, যার বিরাট বিল্ডিং দেখতে পাবেন ডানলপে। স্নাতকোত্তর বেকারের হার ভারতে 13.4%, পশ্চিমবঙ্গে, একটু আগের প্লেটটা দেখাতে বলবো, পশ্চিমবঙ্গে 8.8%। এর পরের প্লেটটা দেখুন, মাধ্যমিক পাশ বেকারের হার ভারতে 2.2%, গোয়ায় 12.5%, পশ্চিমবঙ্গে 1.8%। এর পরের প্লেটটা দেখুন, স্নাতকোত্তর বেকারের হার, আবার বলছি, ভারতে 13.4%, পশ্চিমবঙ্গে 8.8%। পুরো প্যাকেজ ফরম্যাটে আবার পরে নিয়ে আসছি এই বিষয়টি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জুঁই বিশ্বাস এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। আবার বলছি, অভ্র, গতকালই দেবশ্রী চৌধুরী থেকে আরম্ভ করে বিজেপির নেতারা তারা বারবার বলেছেন আমরা রামকে নিয়েই রাজনীতি করব, আমরা কি চোরকে নিয়ে রাজনীতি করব, শাহজাহান, মানে ওই এই শাহজাহান নয়, শাহজাহান, তাকে নিয়ে রাজনীতি করব, সম্রাট শাহজাহান, বা বাবরকে নিয়ে রাজনীতি করব। কিন্তু কর্মসংস্থান, চাকরি, যেখানে তোমরা নিয়োগের দুর্নীতিতে তোমরা বারবার অভিযোগ করছো, কেন্দ্রের সংস্থা রিপোর্টে বলছে পশ্চিমবঙ্গ সেকেন্ডে আছে, সব থেকে বেশি চাকরি গুজরাট প্রথমে আছে। দাদা, আমরা কি ভুলে যাব যে 1000 দিনের ওপরে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে? 1-2 দিন আগে একজন মহিলা নিজের মুখে কালি মেখে প্রতিবাদ করছিলেন। কয়েক সপ্তাহ যদি পিছিয়ে যাই তাহলে আমাদের মনে পড়বে একজন মহিলা নিজের পুরো মাথা কামিয়ে প্রতিবাদ করেছেন। 1000 জনের ওপর বসে আছেন তা কিন্তু ব্যাপারটা নয়, হাজার হাজার জন। এবার আপনাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন রাস্তায় বসে আছেন কেন? রাস্তায় বসে কোনো সুরাহা হবে না, আপনারা কোর্টে আসুন, কোর্টই তো বিচার দেবে। আমি একটু বলে নি দাদা, ধরুন 1000 জন যদি আজকে আন্দোলনে বসে থাকে, কথার কথা বলছি অঙ্কের হিসাবে, তাহলে কিন্তু এফেক্টেড এর সংখ্যা আপনি বুঝুন। এক একটা পরিবারে তো 4 থেকে 5 জন মিনিমাম করে আছে। 1000 জন রাস্তায় থাকা মানে 5000 জন অলরেডি এফেক্টেড। এবার আপনি ভাবুন কত হাজার জন এফেক্টেড আমাদের রাজ্য ব্যাপী। এই হচ্ছে পরিস্থিতি দাদা। একটা রাজ্য সরকার বিভিন্ন জায়গায় কোনো চাকরি ঠিকভাবে বিগত 10-12 বছরে দিতে পারেনি, তাই এরা তো রাস্তায় বসে রয়েছে। এবং কোর্টে আসার কথা যেটা আপনি বলছেন, অলরেডি অনেক মামলা কিন্তু কোর্টে বিচারাধীন। এবং রাজ্য সরকার বা রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারা কি সবসময় বলে যে বিচারাধীন মামলা কোর্টে গেছে, মামলা মোকদ্দমা চলছে, মামলা মিটলে আমরা চাকরি দেবো। আমাদের প্রথমেই বুঝতে হবে যে মামলাগুলো হয়েছে কেন। মামলাগুলো হয়েছে কারণ প্রথমেই এমন কিছু ল্যাকুনা, এমন কিছু ডাউটস বা প্রবলেমস ছিল, এবং মামলাগুলো কিন্তু কোর্ট গ্রহণ করেছে, তারপর ট্রায়াল চলেছে। তার মানে প্রথমেই স্বচ্ছভাবে নিয়োগ হয়নি বলেই মামলা করার জায়গা তৈরি হয়েছে। এই জায়গাটা যেন আমরা ভুলে না যাই। আর কয়েকদিনের আগেকার কথা আমরা যেন ভুলে না যাই, এসএসসি নিজে মহামান্য হাইকোর্টে গিয়ে বলেছে 58 জন প্রাথমিক শিক্ষক কিভাবে চাকরি পেল ইন্টারভিউ না দিয়ে, কিছু না করে, তাদের কাছে কোনো রেকর্ড নেই। নিশ্চয়ই আমরা এগুলো ভুলবো না কখনোই, আমরা দেখতেও পাচ্ছি সামনে। না না, ঠিকই, কিন্তু এনএসএসও একটা কেন্দ্রীয় সংস্থা। তারা এটা কবে, কত বছরে এটা করেছে, কোন কোন সালের জন্য করেছে, একটু প্যাকেজ ফরম্যাটে বিস্তারিত দর্শকদের দেখাই এবং তোমরাও দেখো, তারপরে আবার আলোচনায় আসবো। কারণ এটা তো, এই তথ্যটা তো খুব দরকার যে এনএসএসও করছে, তারা একটা বিরাট সংস্থা। আবার বলছি যে বিরাট সংস্থা আনএমপ্লয়মেন্ট নিয়ে,
তারা এই সমীক্ষা করেছে, সেখানে দেখা যাচ্ছে গুজরাট প্রথমে, সেকেন্ডে হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন, শিক্ষিত অথচ বেকার, পড়াশোনা করেও এ রাজ্যে চাকরি মেলে না, এই অভিযোগ অনেক দিনের, যাকে বারবার হাতিয়ার করে বিজেপি সহ বিরোধী দলগুলি। এই অভিযোগই এবার জোর ধাক্কা খেল। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলে দিচ্ছে, ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এ সমস্যা অনেকটাই কম। স্নাতক হয়েও বেকার, এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাটে, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা NSSO। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এই নামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। 2022 সালের জুলাই থেকে 2023-এর জুন, এই এক বছরের রিপোর্ট। ভারতে স্নাতক বেকারের হার 13.4%, পশ্চিমবঙ্গে 7.3%, দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। ভারতে স্নাতকোত্তর বেকারের হার 13.4%, এক্ষেত্রেও তালিকায় ভালো জায়গায় পশ্চিমবঙ্গ। বাংলায় স্নাতকোত্তর হয়েও বেকারের হার 8.8%। ভারতে মাধ্যমিক পাস বেকারের হার 2.2%, মাধ্যমিক পাস বেকার সবচেয়ে বেশি গোয়ায় 12.5%, পশ্চিমবঙ্গের হার 1.8%। পশ্চিমবঙ্গে ছোট ক্ষুদ্র শিল্প তার সংখ্যা অনেক, এবং এই ক্ষুদ্র শিল্পে অনেকটাই কর্মসংস্থান তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মতে পশ্চিমবঙ্গে কম বেতনেও অনেকে কাজ করেন, তাই এ রাজ্যে বেকারত্বের হার অন্য অনেক রাজ্যের তুলনায় কম। অনেকে অবশ্য এটাও মনে করিয়ে দিচ্ছেন, তুলনায় কম বেতনে বাংলায় কর্মী পাওয়া যায়, কারণ এ রাজ্যে এখনো থাকা খাওয়ার খরচ দেশের অন্য অনেক রাজ্যের তুলনায় কম। এখানে জিনিসপত্রের দাম কম, পশ্চিমবঙ্গে অল্প বেতনেও বেঁচে থাকা যায়। যদি আরেকটু ভালো করে দেখি, দেখব যে এই স্নাতকরা হয়তো সামান্য বেতনে চাকরি করছেন, কিন্তু এখানে যেহেতু বেঁচে থাকার খরচটা কম, সেই জন্যে মোটামুটিভাবে এরা চালিয়ে নিতে পারছে। যদি জিনিসপত্রের দাম কম হয়, তাহলে যে বেতনটা পাচ্ছি তার প্রকৃত মূল্যটা বেশি। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। হ্যাঁ, কিছুক্ষণ আগে অভ্র যেটা বলছিলেন জুই, সত্যি তো আমরা দেখে যাচ্ছি একের পর এক নিয়োগ বন্ধ, স্কুলে শিক্ষক নেই, যার জন্য মাধ্যমিক পরীক্ষা যখন হবে তখন নতুন নির্দেশিকা দিতে হয়েছে যে পাশের স্কুলগুলো থেকে শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি নেওয়া, অর্থাৎ গার্ডের দায়িত্ব নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। এবং এখানে দেখছি 1000-এর উপর বেশি দিন ধরে তারা বসে আছেন। কিন্তু এই যে প্রশংসা, এই প্রশংসার মধ্যে তাহলে অভ্ররা যেটা বলছে সেটা কি একটা কাঁটার মতো নয়? আমি প্রথমেই বলি যে এটা একটা প্রসঙ্গ হচ্ছে যে চাকরি প্রার্থীদের পাওয়ার কথা আসছে। তার আগে আমার একটা প্রশ্ন, যে আপনারা যে ডেটাটা দেখালেন এখনই, তাতে ভারতবর্ষের যে হার দেখা যাচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গে বেকারের হার অনেক কম দেখা যাচ্ছে, শিক্ষিত বেকারের হার, সেটা মাধ্যমিক স্তর হোক বা গ্রাজুয়েশন লেভেলে হোক। তো আজকে আমরা একটাই কোশ্চেন জানতে চাই, যে ভারত সরকার, যে সরকার বলেছিলেন বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি হবে, তাই তো এদের এজেন্ডা ছিল। আজকে তাহলে 2 কোটি যদি বছরে হয়, তাহলে 5 বছর হতে চললো, কমপক্ষে আমার মনে হয় তার আগে থেকেই সরকার দুটো টার্মে, তো আজকে 16 কোটি অলমোস্ট চাকরি দেওয়ার কথা। 16 কোটি বেকার যুবকের কোথায় চাকরি হয়েছে দেখি, তার পরিসংখ্যান দিয়ে জানান কোন কোন রাজ্যে থেকে এই যে বছরে 2 কোটি যুবকের যে চাকরি দেওয়ার কথা ছিল, কোন কোন রাজ্য থেকে হয়েছে আমরা জানতে চাই। যারা আজকে এত বড় বড় কথা বলেন, আন্দোলনে সামিল হন, আন্দোলন স্থলকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলছেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গী সাঙ্গপাঙ্গরা, আজকে তাদের আমার প্রশ্ন, যে 2 কোটি বেকার যুবকের কতজনকে আপনারা চাকরি দিয়েছেন পশ্চিমবঙ্গে, আমরা সেটা আগে পরিসংখ্যানটা আমাদের জানান। আর দ্বিতীয় কথা আসি সব চাকরি প্রার্থীদের কথায়, এটা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটা জটিলতা চলছে, আইনি জটিলতার জন্য কোনো মামলাকারী ইচ্ছে করে উস্কানি দিয়ে চাকরি প্রার্থীদেরকে উস্কানি দিচ্ছেন, এবং তার ফলে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা আটকে যাচ্ছে। আমরা চাই দ্রুত এই প্রবলেম, আইনি জটিলতাটা তাড়াতাড়ি মিটুক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চান, আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় চান, আমাদের শিক্ষামন্ত্রী চান, এবং আপনারা জানেন যে সম্প্রতি শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন এইসব নিয়োগ প্রার্থীদের সঙ্গে। আজকে আমরা সকলেই চাই যে খুব তাড়াতাড়ি আইনি জটিলতা কাটুক,
এবং খুব তাড়াতাড়ি চাকরির প্রক্রিয়া শুরু হোক। এটা পশ্চিমবঙ্গে যারা বেকার যুবক আছে না, অবশ্যই। এটা আমাদের ইচ্ছে, সকলের ইচ্ছে যে তাড়াতাড়ি চাকরি তারা পাক, যারা যোগ্য চাকরি অবশ্যই। প্রার্থী আছেন। সকলে একদম। রাস্তায় বসে আছেন মানে সকলে পাবেন তা তো নয়, তারা যোগ্য, তারা অবশ্যই তাদের পাওয়া উচিত, তারা নিশ্চয়ই পাবেন। একদম। বিচারপতি নিজে বলেছেন যোগ্য হলে অবশ্যই তারা পাবেন, অযোগ্য হলে তো আর চাকরি দেওয়া যাবে না। অগ্র এখানে একটা প্রশ্ন, চাকরি মানে তো আর শুধু সরকারি চাকরি নয়, গোটা দেশের রাষ্ট্রও বলছে সব তো আর সরকারের পক্ষে করা সম্ভব নয়, বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। সুতরাং সরকারি চাকরি মানে শুধু স্কুলের মধ্যে তুমি সীমাবদ্ধ থাকলে তো হবে না। আজকে যে সংস্থা এই সমীক্ষাটা করেছে সেই সংস্থা বলছে চাকরির হারে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। তাহলে এটাকে অস্বীকার করা তো যাবে না শুধুমাত্র ওই ধর্মতলায় বসে থাকা চাকরি প্রার্থীদের আন্দোলনকে দেখিয়ে। না, জুইদির কথায় যেটা পরিষ্কার হচ্ছে, ধর্মতলায় যারা বসে রয়েছে চাকরি প্রার্থীরা, যারা হাজার দিনের ওপর ওখানে কষ্ট পাচ্ছে, তাদের পরিবারগুলো কষ্ট পাচ্ছে, তারা মরছে মরুক, এটাই হচ্ছে তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড। তার মানে আমার যা শুনে মনে হলো, ঠিক আছে, কি বলবো, সেটা তৃণমূলের স্ট্যান্ড। তৃণমূল যতদিন থাকবে চাকরি এটা তোমার ইন্টারপ্রিটেশন হয়ে গেল, সেরকম কথা কিন্তু বলেননি। আমি বলছি তো ওনার যা কথার ধরন, আমার ইন্টারপ্রিটেশনটা তাই দাঁড়ালো। কারণ তাদেরকে আমাদের ভুলে যেতে হবে, দুর্নীতি হয়েছে, এটাই ধরে নিতে হবে। তৃণমূল ইচ্ছা করেছে দুর্নীতি করতে, সরকারে থাকলে দুর্নীতি করবে, যতদিন থাকবে সরকারে দুর্নীতি করে যাবে, এটাই ধরে নিতে হবে। এটা তৃণমূলের অফিসিয়াল ভার্সন। দিদি আমি ইন্টারাক্ট করিনি, দিদি প্লিজ, আমি ইন্টারাক্ট করিনি, দিদি আমি ইন্টারাক্ট করিনি। আপনি এরকম ছেলেরা জন্য জ্বলে উঠলে খুব মুশকিল। জুই আসবো, শেষ করুন, অর্ধ শেষ করুন প্লিজ দিদি, আপনি একটু ধৈর্য ধরে শুনুন। ওকে, আমি বলেছি ওকে, এটা ওর ইন্টারপ্রিটেশন ওর। প্লিজ জুই দিদি, প্লিজ একটু ধৈর্য ধরে শুনুন, কাইন্ডলি, আপনি সিনিয়র, একটু ধৈর্য ধরে শুনুন। আমার বক্তব্য হচ্ছে, ওকে বলতে দেবেন না আমাকে নাকি? না বলো আমি যেটা বলছিলাম অয়নদা, যে এই যে রিপোর্টটা আপনি দেখাচ্ছেন, এই রিপোর্টে কিন্তু একটা বেসিক জিনিস মেনশন রয়েছে, যে এত শতাংশ লোকজন চাকরি করছে আফটার গ্রাজুয়েশন অর আফটার পোস্ট গ্রাজুয়েশন, তাই তো? অয়নদা, আপনি লার্জার পিকচারটা, পুরো চিত্রটা আরো ভালো করে তখন আমরা দেখাতে পারবো মানুষের সামনে, যখন আমরা এটা মেনশন করব যে সারা দেশব্যাপী পার ক্যাপিটা ইনকামে 20th স্থানে নেমে গেছে আমাদের পশ্চিমবঙ্গ। যেটা আপনি প্যাকেজে দেখাচ্ছিলেন যে এখানে হয়তো থাকার খরচা কম, খালি থাকার খরচা কম কেন বলছেন, এখানে আমি একদম পরিসংখ্যান দিয়ে বলছি, পার হেড ইনকাম, অ্যাভারেজ ইনকাম বছরে হচ্ছে 1,21,000 টাকা, যেটা হচ্ছে ভারতবর্ষে ব্যাপী আপনি যদি মিন ইনকাম দেখেন, সেটা হচ্ছে বছরে 13 লক্ষ টাকা। দাদা, বৈষম্য থাকবে, এতটা বৈষম্য তাই বলে খালি চাকরি করছে দেখলে কি, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গায় দেখা হবে, কি ধরনের চাকরি করছে, কতটা তারা অর্থনৈতিকভাবে সম্বল হতে পেরেছে, এবং রাজ্য সরকারের তরফে কিভাবে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে, এবং সঠিকভাবে তারা রাজ্য সরকারি চাকরি পাচ্ছে কিনা, এরকম দুর্নীতির কোনো অভিযোগ আসছে কিনা, এই পুরো পিকচারটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে। ওকে, তাহলে দেবাশিস দা কি দাঁড়ালো, ঠিক দিকে যাচ্ছে না ভুল দিকে যাচ্ছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় পর্যবেক্ষণ সংস্থা, বিশ্লেষক সংস্থা, তারা বলছে, আর বিজেপি, এ রাজ্যের বিজেপি বলছে দুর্নীতি আছে কিনা দেখতে হবে, আসলে চাকরি কিভাবে পেয়েছে দেখতে হবে, কি চাকরি করছে দেখতে হবে। তাহলে কি দাঁড়ালো? কন্ট্রাডিক্টরি না, আমি এখানে না অনির্বাণবাবু, বিজেপি, তৃণমূল, আমি বলছি অনির্বাণবাবু, আমি এখানে এই বিজেপি তৃণমূলে আসতে চাইছি না। আমি বলতে চাইছি, অবশ্যই হয়তো আমার কোনো জায়গায় অনেক বিরোধ থাকতে পারে, বা আমি হয়তো বিজেপিকে সেভাবে ক্রিটিসাইজও করতে পারি, কিন্তু একটাও খুব রাইটলি একটা পয়েন্ট আইডেন্টিফাই করেছে, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এটা একটা ইকোনমিক্স এর ভাষা, আমি জানি না এটা সবাই কিভাবে বুঝবে। আমার আজকে খুব অবাক লাগছে যে আমার মনে হচ্ছে যে এই সাবজেক্টটা নিয়ে আমরা পড়াশোনা করেছি, এবং আমার একটা ওই ডিগ্রি বা যা বলেন আপনারা ওইটা আছে, তো আমার মনে হচ্ছে আমি যা পড়েছি ইকোনমিক্স এ সবটাই বোধহয় ভুল। কারণ আমি যেটুকু জানি, কোনটা দেখে মনে হচ্ছে ভুল, কোনটা দেখে? আমি বলছি যে আমরা কি জানি যে কোনো ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তো আমার এখানে কোন ইন্ডাস্ট্রি হলো যাতে এমপ্লয়মেন্ট জেনারেট হলো? আমি কোনো ইন্ডাস্ট্রি ক্ষুদ্র শিল্প, আমি আসছি ক্ষুদ্র শিল্পের ব্যাপারে, আমি আসছি। গভর্নমেন্ট সেক্টরে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, তৃণমূলের আমলে, তৃণমূল যবে থেকে এসছে, ধীরে ধীরে স্থায়ী চাকরির সংখ্যাটা কমে গেছে, এবং আজকে যদি আমি খুব ভুল না হই, তাহলে